Where next for Iran now its axis of resistance is shattered? The historic events we witnessed today are a chain reaction to the pounding of Hamas, the decimation of Hezbollah, the targeting of Nasrallah, the blows we delivered to the Iran regime's axis of terror. And all this came, as President Trump pointed out this week, because of Israel and its fighting success. Already hearing from my folks in the Middle East, especially Israel, a newfound interest in an Israeli strike directly on Tehran's nuclear facilities. You hearing the same thing? Well, I think this is clearly the best opportunity Israel is ever going to have. ইরানের মাথার উপরে ভালোই শনি ঘুরতেছে। ইসরায়েল তো ইরানকে এমনভাবে পেয়ে বসছে চারদিক থেকে। 7 অক্টোবর হামাসের আক্রমণের পর থেকে ইসরায়েল যে শুরু করছে তাণ্ডব, ইরান এবং হামাস এবং মোটামুটি এই অ্যাক্সিসকে হচ্ছে ডিস্ট্রয় করার জন্যে। সো তারা তাদের যে গোল, সেই গোলের চেয়ে 10 গুণ অ্যাচিভ করে ফেলছে। এতটা এইভাবে করে তারা করতে পারবে এটা আমার মনে হয়, আমি শিওর ইসরায়েলও আশা করে না। ইরানের টপ লিডারশিপ থেকে শুরু করে হেজবুল্লাহর টপ লিডারশিপ, হামাসের টপ লিডারশিপ সবাইকে এলিমিনেট করতে সক্ষম হয়েছে এবং এতটাই তাড়াতাড়ি তারা হচ্ছে গোল অ্যাচিভ করে ফেলছে যে তখন সবাই ইসরায়েলকে বলতেছিল যে এখন যুদ্ধ থামানো হোক, কারণ তারা তো অলরেডি সকলে গোল অ্যাচিভ করে ফেলছে। হামাসের লিডার থেকে শুরু করে মানে যাদের বিরুদ্ধে মূলত অভিযান করতেছে গ্রাউন্ড ইনভেশন, সেগুলো সব অ্যাচিভড হয়ে গেছে। তাইলে কেন তারা এখনো যুদ্ধ থামাচ্ছে না, কেন তারা এখনো সিজ ফায়ারে রাজি হচ্ছে না? কথা বলে যে খোদা যখন দেয় তখন ছাপ্পার ফারকে দেয়, এরকম ইসরায়েলের জন্য এখন খোদা মনে হচ্ছে ছাপ্পার ফারকে দিচ্ছে। অবশ্যই আমরা জানি সিরিয়ার আসাদ রেজিমের পতন হয়েছে এবং সিরিয়ার আসাদ রেজিমকে ব্যাকআপ করতেছিল ইরান, হেজবুল্লাহ এবং এই অ্যাক্সিসটা। খবরে দেখছেন নিশ্চয়ই যে গত কয়েকদিন ধরে আসাদ রেজিমের পতন হওয়ার পর থেকে ইসরায়েল সমানে বম্বিং করতেছে সিরিয়ার মধ্যে। অনেকে বলতেছে ইসরায়েল যেই কারণে বম্বিংটা করছে সেটা হচ্ছে তারা ইরানে আবার একটা আক্রমণ চালাবে বড় মাত্রার, এবং সেই আক্রমণ চালাইতে গেলে তো সিরিয়ার বর্ডার উপর দিয়ে ফ্লাই করে যেতে হবে। তো তখন জানি সিরিয়ার যারা বিমান বিধ্বংসী যেই সিস্টেম আছে সেটা জানি তার পথে কোনো বাধা হইতে না পারে, এই কারণে রাস্তা পরিষ্কার করার জন্য তারা সিরিয়াতে হইতেছে বম্বিং করে বেসিক্যালি ক্ষেত্র প্রস্তুত করতেছে ইরানে আর একটা হামলা চালানোর জন্য। নেতানিয়াহু বেশ বোলস্টার্ড এবং কনফিডেন্ট ফিল করতেছে যে সে এই সুযোগ ব্যবহার করে ইরানকে একেবারে পার্মানেন্টলি এই রেজিমকে ধসাইয়া দেওয়া একটা সুযোগ আসছে ওর কাছে। যে ইসরায়েলের এই ভর মৌসুম, এই হচ্ছে বসন্তকালের মধ্যে এসে আরও এক্সট্রা হিসেবে যুক্ত হয়েছে এখন আসাদ রেজিমের পতন, এবং সেটার সাথে আবার এক্সট্রা বসন্ত কোকিল হিসেবে যুক্ত হচ্ছে মনে হচ্ছে ট্রাম্প। অ্যাপারেন্টলি ট্রাম্প ইসরায়েলের পক্ষে অবস্থান আমরা দেখে আসতেছি। নাও এই ক্ষেত্রে যেটা মনে হচ্ছে ট্রাম্পের ব্যাপারটা যেটা বুঝতেছি, ও তো এমনিতে যুদ্ধবাজ না, সে যুদ্ধ এটা আমেরিকার জন্য একটা ব্যয়বহুল প্রক্রিয়া, এবং সেটা এবং যে ডিপ স্টেটরা মিলে যে যুদ্ধ লাগায় বা মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, সে ওটাতে বিলং করে না, সে ওটার পার্টনার, সে আউটসাইডার, সে এস্টাবলিশমেন্টের বাইরে থেকে আসা লোক। সো ট্র্যাডিশনাল যেই আমেরিকার যে হকিশ যে পলিসি মেকার যারা, সে ওই গ্রুপে বিলং করে না। সো এটা একটা জেনারেল প্রত্যাশা যে সে যুদ্ধ লাগাবে না, যুদ্ধ বাঁধাবে না, যেটা সে ইউক্রেন যুদ্ধ রিজলভ করবে বলে আশা। সিরিয়ার ব্যাপারে যেটা সে টুইট করছে যে আমেরিকা যেন এটাতে না জড়ায়। কিন্তু একটা ব্যাপার কনসিস্টেন্টলি দেখা যাচ্ছে যে ইরানকে ডিস্ট্রয় করার ক্ষেত্রে এই ব্যাপারে ট্রাম্পের একটা কনসিস্টেন্ট আগ্রহ। সে যখন ইরানকে নিউক্লিয়ার ডিল থেকে বের করে হচ্ছে স্যাংশন দেওয়ার পর ইরানের ইকোনমির অবস্থা ভয়াবহ রকম খারাপ হয়। এক্সট্রিম মেজার্সগুলো ইরানের বিরুদ্ধে নেওয়ার ক্ষেত্রে ট্রাম্প বেশ অ্যাক্টিভ। সো সেটা ইসরায়েলও জানতো, সুতরাং তারা সেটাইকে ব্যবহার করতে চাচ্ছে, এবং ট্রাম্পের সাথে কথাবার্তা হয়েছে, নিশ্চয়ই গ্রিন সিগন্যাল পাইছে ট্রাম্পের কাছ থেকে ইন্টারনালি। এবং যেটা বলতেছিলাম যে ট্রাম্পের যে জিনিসটা আমি লক্ষ্য করতেছি যে ও দুর্বলের সাথে হইতেছে লাগার মধ্যে বেশ আগ্রহী, কিন্তু যারা হচ্ছে লাইক পিআর সমপর্যায়ের যারা, তাদের সাথে সে লাগায় আগ্রহী না, কারণ তাদের সাথে লাগতে গেলে এটা একটা প্রলম্বিত যুদ্ধ হবে, অনেক শক্তি ক্ষয় হবে, সেটাতে সে আগ্রহী না। সে রাশিয়া চায়নার সাথে সরাসরি কনফ্রন্টেশনে যাওয়া এই টাইপের জিনিসে সে আগ্রহী না। এখানে আরেকটা এলিমেন্ট বা কম্পোনেন্ট আছে কিনা অ্যান্টি মুসলিম সেন্টিমেন্ট থাকতে পারে। ইরানের যে ব্যাপারটা আমরা যখন আলোচনা করছিলাম, ইরান থেকে ইসরায়েলের মাটিতে যে সেকেন্ডবার যে তারা মিসাইল হামলা করে, সেটার জবাবে প্রায় 1 মাস পর ইরান যে আক্রমণ চালায়, প্রায় 1.5 মাস পর সেই আক্রমণ চালায়, আমরা তখন আলোচনা করছিলাম এপিসোড যে আমি আই ওয়াজ শকড যে ইসরায়েল এটা কি করলো, রিটেলিয়েট করলো। কারণ আমরা সবাই ধারণা করতেছিলাম ইসরায়েল বেশ ভালো মতো পোক্ত মতো একটা রিটেলিয়েট করবে, এবং এই কারণে তারা সময় নিচ্ছিল এবং এটাকে তারা একটা সুযোগ হিসেবে ব্যবহার করবে। কিন্তু আমরা দেখতে পেলাম যে তারা সেখানে ইসরায়েল কাইন্ড অফ বজ্র আটুনি ফসকা গ্যারো টাইপের, যেগুলো তখন আলোচনা করছি যে 100 প্লেন নিয়ে 1.5 মাস পর গিয়ে ইরানের মধ্যে কি করে আসলো আমরা বাইরে থেকে কিছুই জানতে পারলাম না, রাইট? সো তখন এটা হিসাব মেলে নাই। কিন্তু পরে জানতে পারলাম ওই যে খবরটা তখন আমি এই যে ফেসবুকে এটা আমি শেয়ার করছিলাম, যে নিউক্লিয়ার নিউজ লেটার যেগুলো পড়ি সেখানে হইতেছে এটা থেকে অ্যাক্সিওসকে হচ্ছে ওরা সাইট করে হচ্ছে খবর করে যে ইউএসের অফিসিয়াল এবং ইসরায়েলি অফিসিয়ালরা জানায় যে অক্টোবর 25 যে অ্যাটাক
অ্যাটাক করছিল, বিমান হামলা করছিল ইসরায়েল, তখন হচ্ছে বেশ ভালো মাপের হচ্ছে করছে, কি জানি বলে, ইরানের ক্ষয়ক্ষতি করছে। প্রথমত এখানকার ইউএসএ টপ অফিসিয়ালদের দাবি যেহেতু রেসপেক্টেড নিউজ আউটলেট দিয়ে আসছে, আমার দেশ থেকে তো আর আসে নাই, নয়াদিগন্ত থেকে আসে নাই, তো এটা ধরে নেওয়া যায়, আশা করা যায় যে ওকে তার মানে এটা সত্য দাবি। তার একটা কোরাবোরেটিভ এভিডেন্স হচ্ছে ইরান ওই ঘটনার পর, আপনারা যারা খবর ফলো করছেন দেখে থাকবেন যে প্রথম কয়েকদিন ইরান তেমন করে নাই, ডাউন প্লে করছে। প্রায় 7-8 দিন পর এই যে ইরান লাফালাফিটা শুরু করলো, আমরা ইসরায়েলকে জবাব দিব, শিক্ষা দিব, এই করবো, যদিও শেষ পর্যন্ত কিছু করে নাই। তো তখন আমি ভাবতেছিলাম যে কি ব্যাপার, কি এমন করলো যে ইরান এইভাবে করে চিৎকার চেঁচামেচি করতেছে, একবারে পারলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়, তার মানে ভালো মতো কোনো একটা ক্ষতি টেসে দিয়ে আসছে, কিন্তু কোথায় কি করছে সেই ব্যাপারে আমাদের কারো কোনো ধারণা ছিল না। সো এই রিপোর্টার মাধ্যমে তখন যখন জানতে পারলাম, তখন 2-4 মিনিটে আচ্ছা তার মানে এই ঘটনা ঘটে আসছে, 100টা এয়ারপ্লেন নিয়ে জাস্ট বেড়াইতে জানাই নিউক্লিয়ার সাইট ওদের টেসে দিয়ে আসছে। নাও এই জিনিসটা কেন ইসরায়েল সেইভাবে করে অ্যাডভার্টাইজ করে নাই এবং ইরানও সেইভাবে করে স্বীকার করে নাই, কেউই মুখে মুখে কিছু বলে নাই কি ঘটছে, যে কারণে আমরা জানতাম না, কিন্তু তলে তলে আমরা দেখতে পাচ্ছি যে খেলা হয়ে গেছে। এটার কারণ তারা যেই সাইটটাতে অ্যাটাক করছে ইসরায়েল, সেটা হচ্ছে ইরানের একটা গোপন পরমাণু কর্মসূচি, পরমাণু কর্মসূচি ইন এন্ড ইটসেলফ গোপন, এটা কাইন্ড অফ একটা অক্সিমরনিক কথা, অক্সিমরন হয়ে যায়, কারণ পরমাণু কর্মসূচি কোনো দেশই করতে পারবে না, এটা নিষিদ্ধ। এনপিটি প্রলিফারেশন ট্রিটি অনুযায়ী কোনো দেশই পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না, সেই রিসার্চ করতে পারবে না। সো এটা যেহেতু নিষিদ্ধ একটা কাজ ইরানের, সুতরাং ইরান এটা গোপন রাখছে, সুতরাং সেটা যখন টেসে দিয়ে আসছে ইসরায়েল, সেটা ইরান চাইলেও স্বীকার করতে পারবে না, কারণ তারা সবসময় অস্বীকার করে আসতেছিল যে তাদের কোনো সিক্রেট নিউক্লিয়ার ওয়েপন প্রজেক্ট আছে। এই কারণে ইরান স্বীকারও করতে পারতেছিল যে, যেটা বলে যে বোতল দিয়ে যখন পিটায় তখন হইতেছে হাড্ডি ভাঙে না, কিন্তু গোস্ত থেতলে যায়, তো যে কারণে বাইরে থেকে কিছু দেখা যায় না, ভেতর থেকে ব্যথা দমকে দমকে ওঠে। তো ওইভাবে করে দিয়ে আসছে আর কি মাইর। আর তখন হচ্ছে IAEA এর যা কর্মকর্তা, সেও অস্বীকার করতেছিল। ব্যাপারটা এরকম যে ধরেন কোথাও একটা পুলিশ একটা ডিউটিতে আছে, সেখানে একটা ডাকাতি হইলো, তারপর আপনি যদি পুলিশকে বলেন যে তুমি না এখানে ডিউটিতে আসো, তাহলে এখানে কিভাবে ডাকাতি হলো, তখন সে কি করবে, না এখানে কোনো ডাকাতি হয় নাই, হ্যাঁ আমি ডিউটিতে ছিলাম, আমি আমার ডিউটি শতভাগ পালন করছি, এখানে কোনো ডাকাতি হয় নাই, সে তখন কি করবে, ঘটনাটাকে অস্বীকার করার চেষ্টা করবে। তো IAEA যেহেতু ওয়াচডগের ভূমিকা পালন, IAEA মানে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, তো তারা যেহেতু ওয়াচডগের ভূমিকা পালন করে, তারা যদি এগুলো পরিদর্শন করে, সুতরাং তারা এটা কোনোভাবে অ্যাকনোলেজ করতে পারে না যে ইরানের একটা এরকম নিউক্লিয়ার ওয়েপন্স প্রোগ্রাম ছিল। সো তারাও অস্বীকার করার চেষ্টা করছে, ইরানও স্বীকার করতে পারতেছিল না, খালি দমকে দমকে ব্যথা পাচ্ছিল, আর ইসরায়েল তো যা করার করে দিয়ে আসছে, তাদের এই জন্য এটা নিয়ে অ্যাডভার্টাইজ করার প্রয়োজন পড়ে না, কারণ অ্যাগেন অ্যাডভার্টাইজ যদি করে তখন ইরান আবার তার মুখ রক্ষার জন্য রিটিলিয়েট করতে বাধ্য হবে। ইসরায়েল ইন সাম সেন্সেস এসকেলেট করতে চাচ্ছিল না, তারা তাদের গোল অ্যাচিভ করছে। তো যেটা বেসিক্যালি এই ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েল যা পাওয়ার ছিল তার 50 গুণ আদায় করা হয়ে গেছে অলরেডি। নাও এখন যখন আসাদ রেজিমের পতন হইল, তখন ইসরায়েলের মাথায় নতুন পোকা ঢুকছে, এবং যেহেতু ট্রাম্প আসতেছে ক্ষমতায়, যেটাতে ট্রাম্পের হয়তো সাপোর্ট থাকবে বা আছে মনে হচ্ছে, যে এই সুযোগে এখন যদি ইরানকে আরও ভালো মতো ধরা হয়, ওকে বাঁচানোর কেউ নাই। ওর যেই প্রক্সিগুলা ইসরায়েলকে হইতেছে চাপে রাখতো, চারপাশ থেকে ঘিরে রাখছিল, এগুলো সবগুলোর মাজা ভেঙে দিছে। ইসরায়েল এখন আসলে সত্যিকার অর্থেই বেস্ট সুটেড ইরানের বিরুদ্ধে একেবারে সকল কিছু নিয়ে নেমে পড়া। ট্রাম্পের সাপোর্টে হয়তো সেটা করবে, এবং আমেরিকার সাপোর্ট ছাড়া এটা পারবে না, কারণ ইরানের প্রত্যেকটা নিউক্লিয়ার ফ্যাসিলিটি যেগুলোকে অ্যাটাক করার কথা বলা হচ্ছে, এগুলো খুবই ডিপ ডাউন পাহাড়ের ভেতরে, মাটির নিচে, আন্ডারগ্রাউন্ডে, ওখানে এগুলোকে অ্যাটাক করার জন্য খুবই কমপ্লিকেটেড অপারেশন হবে। বাংকার বাস্টিং যে বম্ব যেটা দিছিল, যেটা দিয়ে নাসরুল্লাহকে মারছে ইসরায়েল, ওটা তো আমেরিকার বম্ব। তো এখানেও হয়তো সেরকম বাংকার বাস্টিং বম্ব লাগবে, যেটা আমেরিকা সাপ্লাই দেবে। সো এখানে আমেরিকা যদি অ্যাক্টিভ রোল প্লে করে, এখানে যেটা এতদিন বলে আসতেছি, অ্যাক্টিভ রোল প্লে করা, শুধুমাত্র অস্ত্র সহায়তা দেওয়া না, এটার বাইরে, যেমন ওই যে ইউক্রেন নিয়ে, রাশিয়া নিয়ে এখন কি হচ্ছে দেখতে পাচ্ছেন, রাইট? আমেরিকার দেয়া লং রেঞ্জ মিসাইল রাশিয়ার অভ্যন্তরে গভীরে হইতেছে, মারতেছে ইউক্রেন। তো যেই অনুমতি দীর্ঘদিন দেয় নাই আমেরিকা, কিন্তু রিসেন্টলি বাইডেন ক্ষমতা ছাড়ার আগে শেষ মুহূর্তেই অনুমতি দিছে, এবং যেটাকে পুতিন বলতেছে যে এটার একটা রেড লাইন ক্রস করা, এবং এটার জবাবে যারা খবরাখবর দেখেন তারা জানেন যে রাশিয়া হইতেছে আর্সনিক মিসাইল, কেমন বলে আর্সনিক মিসাইল হচ্ছে ইউক্রেনে ড্রপ করছে, যেটা ইতিহাসে, মানব ইতিহাসে প্রথম এরকম ড্রপ করার ঘটনা যুদ্ধক্ষেত্রে। এমনিতে টেস্ট তো করা হয়, কিন্তু যুদ্ধক্ষেত্রে এরকম এই প্রথম মানব ইতিহাসে এরকম একটা ঘটনা ঘটাইছে রাশিয়া, একটা মেসেজ দেওয়ার জন্য। এবং এখানে জায়গা এটা অন্য আলাপ, এটার এখানে মূল বার্তাটা এই যে, নাম্বার 1 এটা হচ্ছে নিউক্লিয়ার ওয়ারহেড ক্যারি করতে কেপেবল, নাম্বার 2 এটাতে হচ্ছে অনেকগুলো ডেকয় থাকে একসাথে অনেকগুলো বোমা পড়তে থাকে, এটাকে থামানো সম্ভব না। নাম্বার 3 এটা হচ্ছে ম্যানুভারেবল, এবং এত স্পিডে এটা মুভ করে যেটাকে থামানো সম্ভব না, যেটা পুতিন তখন বলে যে এই আমরা যেটা ছাড়লাম ইউক্রেন
ইউক্রেনে, এটা পৃথিবীর পক্ষে কারো পক্ষে এটাকে থামানো সম্ভব না, আমেরিকার পক্ষে না, নেটোর পক্ষে না। 4 হচ্ছে সেটার রেঞ্জ হচ্ছে 300 মাইল বোধহয় ছিল। সো ওই 300 মাইল রেঞ্জের মধ্যে পরে হইতেছে ইউকে, তারপর জার্মানি, এগুলো সবগুলো ইউরোপিয়ান কান্ট্রি পড়ে। সো ওইখানে ওই বার্তা সে দিতে চাইছে, যে কারণে আলোচনাটা করলাম। ওইখানকার এসকেলেশনের মূল কারণ হচ্ছে যে লং রেঞ্জ মিসাইলগুলো ইউক্রেন ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে মিসাইলগুলো হামলা করছে, সেটাকে আমেরিকার অ্যাক্টিভ পার্টিসিপেশন হিসেবে রাশিয়া ইন্টারপ্রিট করে তখন এইভাবে রিয়াক্ট করছে। নাও এর আগে কমেন্ট সেকশনে সে লাফালাফি করছিল আমার, যে ও আপনি বলতেছেন যে কি জানি বলে ইসরায়েলকে আমেরিকা অ্যাক্টিভ সমর্থন দিচ্ছে না, কি বলেন আপনি, সকল বোমা টোমা সব কিছু দিচ্ছে, তাইলে আবার কিভাবে অ্যাক্টিভ সমর্থন দিচ্ছে না? তো এই গরুদের সকল কথার অ্যান্সার করার তো করলে তো আর ইয়ে থাকবে না, অন্য দরকারি কথা বলতে পারবো না। তো আমেরিকা যখন লং রেঞ্জ মিসাইল দেয়, শুধুমাত্র মিসাইল দেওয়াটা, যেমন এতদিন অ্যাগেন ইউক্রেনকে তো সকল ধরনের সহায়তা করে আসছে, সেটা নিয়ে তো আশা এরকম করে রেসপন্ড করে নাই বা বলে নাই যে কোনো রেড লাইন ক্রস করা হচ্ছে। আমেরিকার অ্যাক্টিভ ইনভলভমেন্ট এটাকে তখনই জ্ঞান করা হয়েছে যখন এই লং রেঞ্জ মিসাইলগুলো অপারেট করতে হলে আমেরিকান পার্সোনাল ছাড়া আর কারোর পক্ষে অপারেট করা সম্ভব না। এগুলো যেহেতু আমেরিকান টেকনোলজি, ওইটা দিয়ে আসলে ইউক্রেনের সেনাবাহিনীরা সেই ট্রেনিং তাদের নাই, তারা পারবে না। সো নাম্বার 1 এটা অপারেট করতে হচ্ছে সরাসরি আমেরিকানদেরকে, এটা নাম্বার 1 অ্যাক্টিভ ইনভলভমেন্ট। নাম্বার 2 ওই লং রেঞ্জ মিসাইল এগুলো হচ্ছে গাইড করার জন্য আমেরিকান স্যাটেলাইট ইউজ করতে হবে, আমেরিকান স্যাটেলাইট ছাড়া এগুলো গাইড করা সম্ভব না। সো এটা হইতেছে আমেরিকা লাইক অ্যাক্টিভ ইনভলভমেন্ট, শুধুমাত্র অস্ত্রই দেয় নাই, অস্ত্র দেওয়ার পর সেই অস্ত্র গাইড করা, ডিপ্লয় করা, অপারেট করা, সকল কিছু আমেরিকা অ্যাক্টিভলি ইনভলভ থেকে করছে। তো ওইটাকে অ্যাক্টিভ ইনভলভমেন্ট হিসেবে পুতিন হইতেছে দেখছে। এবং সো এখানে বিভিন্ন ডিগ্রি আছে, কোনটাকে অ্যাক্টিভ ইনভলভমেন্ট বলা যায়, কোনটাকে বলা যায় না। তো ইসরায়েলের এই অপারেশন আমেরিকা অ্যাক্টিভলি ইনভলভ হয় নাই, অস্ত্র দিয়ে গেছে, যে অস্ত্র সবাইকে দেয়। কিন্তু যদি ইরান অ্যাটাক করে, সেখানে যদি আমেরিকা একদম সরাসরি স্যাটেলাইট কেপেবিলিটি, একটা হচ্ছে শেয়ার করা, ইনফরমেশন শেয়ার করা, আর একটা হচ্ছে আই ডোন্ট নো ইউজ করতে দেয়া, তারপর হচ্ছে যে এরকম আমেরিকার পার্সোনাল ইনভলভ হওয়া, আমেরিকার সেনা সদস্যরা যুদ্ধক্ষেত্রে অংশ নেওয়া, এরকম। সো এইরকম অ্যাক্টিভ ইনভলভমেন্ট যাবে কিনা, যেহেতু এটা ট্রাম্প, কোনো কিছুই বলা যায় না নিশ্চয়তা দিয়ে। এদের কথাবার্তা শুনে মনে হচ্ছে তারা ওই পথে হাঁটবে। রেজিম চেঞ্জ করবে কি, করার চেষ্টা করবে কিনা সেটা ভিন্ন আলাপ। নেতানিয়াহু তো প্রায়শই এটা বলে ইরানের রেজিম চেঞ্জ করা হবে। তো রেজিম চেঞ্জটা খুবই কস্টলি, খুবই এক্সপেন্সিভ, খুবই প্রলংড একটা প্রসেস হয়ে যায়। যদি বা ওই পথে নাও হাঁটে, মিলিটারি ক্যাপাবিলিটি এবং নিউক্লিয়ার ক্যাপাবিলিটি মনে হচ্ছে এই বেশ চরমভাবে উইকেন্ড করার ধান্দায় আছে ইসরায়েল।